স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ সহ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকাকে 14 দফার একটি প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবে ইরানের চারপাশ থেকে আমেরিকার সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধ শুরুর জন্য আমেরিকা ও ইসরায়েলের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই এতে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রস্তাব পর্যালোচনা চলছে, তবে এই প্রস্তাব গ্রহণ করার বিষয়টি কল্পনাতীত বলে সংশয় জানান তিনি। বিশ্লেষকরাও মনে করছেন এই প্রস্তাব আলোর মুখ দেখবে না। আমেরিকা ও ইসরায়েলের সাথে চলমান সংঘাত নিরসনে এবং 30 দিনের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। এই প্রস্তাবে ইরানের সীমান্ত সংলগ্ন এলাকা এবং আশপাশের অঞ্চল থেকে আমেরিকার সামরিক বাহিনীকে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে এতে। পাশাপাশি ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশের ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ফেরত দেওয়ারও দাবি জানানো হয়েছে। এছাড়া যুদ্ধ শুরু করার দায়ে আমেরিকা এবং ইসরায়েলের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে ইরান। একই সঙ্গে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধের পুরোপুরি অবসান ঘটানোর কথা বলা হয়েছে 14 দফা প্রস্তাবে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই 14 দফা শান্তি প্রস্তাবটি শুধুমাত্র যুদ্ধ বন্ধ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য। এর সাথে তাদের পারমাণবিক কর্মসূচির কোনো সম্পর্ক নেই বা এ সংক্রান্ত কোনো বিষয় এতে অন্তর্ভুক্ত নেই। ইরানের এমন প্রস্তাবের প্রাথমিক প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই পুরো প্রস্তাবটি খতিয়ে দেখবেন তিনি। তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে নিজের সংশয় প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি কল্পনাও করতে পারছেন না যে প্রস্তাবটি গ্রহণ করার মতো হবে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গত 47 বছর ধরে বিশ্ব এবং মানবতার বিরুদ্ধে ইরান যা করেছে তার জন্য দেশটিকে এখনও যথেষ্ট মূল্য দিতে হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমানি সলিমানি মনে করেন, ট্রাম্পের প্রতিক্রিয়া অনুযায়ী এই শান্তি প্রস্তাব আমেরিকার গ্রহণ করার সম্ভাবনা কম। তার মতে, শান্তি আলোচনার ক্ষেত্রে আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সবসময় প্রাধান্য দিয়ে এলেও তেহরান এখন আলোচনার মোড় ঘোরাতে চাইছে। সামরিক বিশেষজ্ঞ ও নেটোর সাবেক সুপ্রিম এলাইট কমান্ডার জেমস ডেভিডাস মনে করেন, আমেরিকার জন্য দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালীর নৌ অবরোধ বজায় রাখা কঠিন হয়ে পড়বে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর চাপ বাড়াতে সামরিক নেতৃত্ব বা তেল অবকাঠামোতে আঘাত হানার মতো বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছেন। আরেক বিশ্লেষক অ্যান মারি স্লটার মনে করেন, আমেরিকা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় বড় ধরনের যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা কাটাতে দ্রুত সমাধান প্রয়োজন হলেও পরিস্থিতির নাটকীয় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইন না মানার অভিযোগ করেছেন ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ। রবিবার এনবিসি নিউজকে তিনি বলেন, এই যুদ্ধ শুরু থেকেই সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। একই অভিযোগ করেছেন আরেক ডেমোক্রেটিক সেনেটর ও সেনেট আর্মড সার্ভিসের কমিটির র্যাঙ্কিং মেম্বার জ্যাক রিড। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্টের উচিত ছিল কংগ্রেসের অনুমতি নিয়ে যুদ্ধের মেয়াদ বাড়ানো। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর 60 দিন অতিক্রমের পর থেকেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট নিয়ে। ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ক্ষমতা সংক্রান্ত এই আইনটি একেবারেই মানছেন না। তিনি বলেন, সংবিধান অনুযায়ী কংগ্রেসই কেবল যুদ্ধ শুরু করতে পারে, যুদ্ধের অনুমোদন দিতে পারে বা মেয়াদ বাড়াতে পারে। শিফ অভিযোগ করেন, ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী যুদ্ধ শুরুর 60 দিন পর কংগ্রেস অনুমোদন না দিলে সামরিক বাহিনীকে প্রত্যাহার করতে হয়। তা না করে এখনো মধ্যপ্রাচ্যে নৌবাহিনী মোতায়েন করে ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখা হয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি। আরেক ডেমোক্রেটিক সেনেটর ও সেনেট আর্মড সার্ভিসেস কমিটির র্যাঙ্কিং মেম্বার জ্যাক রিড বলেন, প্রেসিডেন্টের যুদ্ধের সময়সীমা বাড়ানোর জন্য কংগ্রেসের অনুমতি না চেয়ে কার্যতই আইন উপেক্ষা করেছেন। জ্যাক রিড আরও বলেন, ইরান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি তেল ও সারের দাম বেড়েছে। তেহরানের শাসন ব্যবস্থা আগের চেয়ে আরও উগ্র হয়ে উঠেছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি নিয়েও সমস্যার সমাধান হয়নি। এদিকে জার্মানি থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রসঙ্গে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসন ক্রো বলেন, প্রেসিডেন্ট চাইলেই তা করতে পারেন, তবে কারো মন্তব্যে বিরক্ত হয়ে হুট করে সেনা সরানোর সিদ্ধান্ত উদ্বেগজনক বলে মনে করেন তিনি। ইরানের তেল খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে দাবি করেছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তার মতে, খুব শিগগিরই ইরান কিছু তেলকূপ বন্ধ করতে বাধ্য হতে পারে। একই সময়ে হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট সতর্ক করেন, জ্বালানি ধাক্কার প্রভাব আগামী 3 থেকে 6 মাস পর্যন্ত এয়ারলাইন খাতের মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইরান যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বব্যাপী বাড়তে শুরু করেছে সব ধরনের জ্বালানির দাম। দেশের বাজারে প্রতিদিনই বাড়ছে গ্যাসোলিনের দাম। রবিবার গ্যাসোলিনের দাম বেড়ে গড় $4.45 হয়েছে। এমন পরিস্থিতিতেও আশার কথা শুনিয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শীঘ্রই তেলের দাম কমে আসবে। স্কট বেসেন্ট বলেন, ইরানের তেল অবকাঠামো ভেঙে পড়েছে। ইরান শিগগিরই কূপ বন্ধ করতে বাধ্য হবে বলেও মনে করেন তিনি। শত শত ট্যাঙ্কার উপসাগরে অপেক্ষা করছে উল্লেখ করে তিনি বলেন, সামনের দিনগুলোয় জ্বালানির দাম কমে আসবে বলেই মনে করেন তিনি। ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন ইকোনমিক ফিউরির একেবারে শেষ পর্যায়ে অবস্থান করছে উল্লেখ করে বেসেন্ট বলেন, ইরান তাদের সেনাদের বেতন দিতে পারছে না। হোয়াইট হাউস ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ডিরেক্টর কেভিন হেসেট মনে করেন, গ্যাসোলিনের দাম বাড়লেও দেশের মানুষের প্রকৃত আয় বেড়েছে। এই সময় 53 মিলিয়ন মানুষ গড়ে $3,600 ট্যাক্স রিফান্ড পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, টিপস, ওভারটাইম, সামাজিক নিরাপত্তার উপর কর না থাকা বড় সুবিধা। ইরানের সাথে আমেরিকা এখনো চাপ প্রয়োগের যুদ্ধে অবস্থান করছে বলে উল্লেখ করেন হেসেট। তিনি বলেন, ইরান প্রচন্ড চাপে রয়েছে। তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল, সেখানে মাইন বসানোর হুমকি দিয়েছে, ফলে মানবিক সাহায্যের জাহাজও যেতে পারছে না। ইরানের অর্থনীতি ধ্বংসের মুখে, হাইপার ইনফ্লেশন ও খাদ্য সংকটও দেখা দিয়েছে। এদিকে ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি বলেন, জ্বালানি খাতে আধিপত্য প্রত্যাশা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, সামরিকভাবে ইরানে আমেরিকা সফল হয়েছে। এখন হরমুজ প্রণালী নিরাপদ করার কাজ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রণালী খুললেই সরবরাহ বাড়বে এবং দাম কমবে বলেও মনে করেন তিনি। ইসরায়েলের সাথে যুদ্ধে সরাসরি জড়িয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত 2 মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননের একটি বড় অংশ এখন ইসরায়েলি বাহিনীর দখলে। এই সংঘাতে কয়েকশো হাজার হিজবুল্লাহ যোদ্ধা প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন কয়েকশো হাজার লেবানিজ। 28 ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকান ও ইসরায়েলি হামলার 2 দিন পর হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। গোষ্ঠীটি মনে করেছিল আঞ্চলিক এই যুদ্ধে যোগ দেয়া ইসরায়েলের একতরফা হামলার চক্র ভাঙার একটি সুযোগ। যখন আমেরিকা ও ইসরায়েলিরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো, আমরা এটিকে আমাদের জন্য সঠিক সুযোগ হিসেবে দেখেছি। ইসরায়েলিরা কোনো প্রতিশোধ বা পাল্টা আঘাতের ভয় ছাড়াই আমাদের লক্ষ্যবস্তু বানাবে, গুপ্ত হত্যা চালাবে কিংবা বোমা বর্ষণ করে মানুষ হত্যা করবে। এই যে নিষ্ঠুর চক্র বা সমীকরণ, তা ভেঙে দেওয়ার এখনই উপযুক্ত সময়। ওয়ার ফ্রন্টে ক্ষয়ক্ষতি বাড়ার সাথে সাথে বৈরুতে হিজবুল্লাহর উপর রাজনৈতিক চাপও বাড়ছে। লেবানন সরকার গত এপ্রিলে কয়েকশো দশকের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের সাথে সরাসরি আলোচনায় বসেছে, যা হিজবুল্লাহর আদর্শিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী। হিজবুল্লাহ লেবানন সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে প্রত্যাখ্যান করে। হিজবুল্লাহ এই যুদ্ধকে সার্বভৌমত্বের লড়াই হিসেবে দেখছে। গোষ্ঠীটি মনে করে তাদের এই আত্মত্যাগ লেবাননের উপর ইসরায়েলের একতরফা খবরদারি বন্ধ করবে। অন্যদিকে হিজবুল্লাহ সশস্ত্র অবস্থানের বিরুদ্ধে জনমত ক্রমশ বাড়ছে। বিরোধী দলগুলো মনে করছে গোষ্ঠীটির এই কর্মকাণ্ড লেবাননকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তবে হিজবুল্লাহ এখনও ইরানের উপর পূর্ণ আস্থা রাখছে। তাদের বিশ্বাস, তেহরান বৈরুতের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো আঞ্চলিক সমঝোতায় যাবে না। ইরানের সাথে তাদের জোরালো সমন্বয় শেষ পর্যন্ত একটি সম্মানজনক যুদ্ধবিরতি নিশ্চিত করবে। এটি কেবল সংখ্যার হিসাব নয়। আমরা মানুষের জীবনের পরোয়া করি না তা নয়, কিন্তু আমাদের কাছে মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা করা বেশি জরুরি। যখন আপনি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধে নামবেন, তখন কতজন মানুষ মারা যাবে সেই হিসাব করা চলে না। বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখালেও তা কোনো কৌশলগত বিজয় বয়ে আনেনি। ইসরায়েল এখনও লেবাননের অভ্যন্তরে তাদের তথাকথিত বাফার জোন বজায় রেখেছে এবং সীমান্ত এলাকাগুলোতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ অদম্য সাহস দেখিয়েছে এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে, কিন্তু এটি কোনো কৌশলগত অর্জন নয়। ইসরায়েল এখনও লেবাননে হামলা চালাচ্ছে এবং তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বিরোধ লেবাননকে ক্রমেই একটি দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকান মধ্যস্থতায় গত 16 এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননে সংঘর্ষ থামছে না। হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি দাবি ও অভিযোগে ভোগান্তি বাড়ছে সাধারণ লেবানিজদের।
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে প্রতিদিন বদলাচ্ছে ভূ রাজনৈতিক সমীকরণ। দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশ সফরকালে দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাত স্পষ্ট বার্তা দিয়েছেন যে কৌশলগত এই জলপথের উপর তেহরান তার নিয়ন্ত্রণ আরও কঠোর করতে যাচ্ছে। আমরা হরমুজ প্রণালী থেকে এক চুলো বিচ্যুত হব না। এটি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। নতুন আইন অনুযায়ী জায়নবাদী ইসরায়েলের কোনো জাহাজকে এই পথ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। এমনকি আমেরিকা সহ শত্রু রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা জারি থাকবে। অন্যান্য দেশের জাহাজকে আমাদের আইন ও বিশেষ অনুমতি সাপেক্ষে ফি প্রদান করে চলাচল করতে হবে। নিরাপত্তা ও পরিবেশগত সেবার দোহাই দিয়ে জাহাজগুলো থেকে অর্থ আদায়ের এই পদক্ষেপ আন্তর্জাতিক সমুদ্র আইনের নতুন এক চ্যালেঞ্জ। তেহরানের এই অনমনীয় অবস্থানের বিপরীতে ওয়াশিংটনের কৌশল পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ জব্দ করার অভিযানকে সরাসরি জলদস্যুতার সাথে তুলনা করেছেন। ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে সরব হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক্স পোস্টে এক বিবৃতিতে ট্রাম্পের জলদস্যুর মতো আচরণের এই বক্তব্যকে অপরাধমূলক কর্মকাণ্ডের জঘন্য স্বীকারোক্তি হিসেবে অভিহিত করেছেন। তিনি একে আন্তর্জাতিক নৌ চলাচল আইনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করে জাতিসংঘকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ ৬৫তম দিনে পদার্পণ করলেও শান্তির কোনো সুনির্দিষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। বর্তমানে তেহরানের পক্ষ থেকে দেয়া ১৪ দফার একটি শান্তি প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প পর্যালোচনা করছেন, যেখানে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তবে এই প্রস্তাবের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাকে একটি অনিবার্য শর্ত বা রেড লাইন হিসেবে গণ্য করছেন। অন্যদিকে ইরান এই বিষয়টি আপাতত আলোচনার বাইরে রেখে শুধু অর্থনৈতিক ও সামরিক নিশ্চয়তা চাইছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে কূটনৈতিক সমাধানের চেয়ে সংঘাত পুনরায় শুরু হওয়ার আশঙ্কাই বেশি প্রকট হয়ে উঠছে। টানা বৃষ্টিতে স্রোতের পানিতে ভেঙে পড়েছে সিরিয়ার আলেপ্পোর কুয়েক নদীর ওপর থাকা আল সিহা বাঁধ। মার্চের মাঝামাঝি থেকে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া এই মাটির বাঁধ এবার বড় ধরনের ধসের মুখে পড়ে। ড্রোন ফুটেজে দেখা যায় দিগন্ত জোড়া জমি পানিতে তলিয়ে গেছে, ঘরবাড়ি এমনকি সোলার প্যানেলও পানিতে ঘেরা। ফসল বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন কৃষকরা। বালুর বস্তা দিয়ে বাঁধ মজবুত করার চেষ্টা করছেন তারা। স্থানীয়রা জানান, তালাজিন ও তাল আঘার গ্রামের কাছে একাধিকবার বাঁধ ভেঙেছে। পানি কমার কোনো লক্ষণ নেই, বরং বাড়ছে। তবুও সীমিত সামর্থ্যে পানি সরানোর কাজ করছেন কৃষকরা। আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি, আর খরচ চালানোর মতো সামর্থ্য নেই। পানির স্তর প্রায় ৫ মিটার। যদি বাঁধ আবার ভেঙে যায় তাহলে আমাদের সব ফসল শেষ হয়ে যাবে। তাই আমরা জমির পাশে পাহারা দিচ্ছি। বেশ কয়েকবার বাঁধ ভেঙে গেছে। আমরা পানি সরিয়েছি এবং আমাদের সীমিত সামর্থ্য নিয়ে যতটা পারি পানি পাম্প করে বের করার চেষ্টা করছি, কিন্তু পানি কমছে না, বরং বাড়ছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় ৫৬০ হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। পরিস্থিতির নিয়ন্ত্রণে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত বৃষ্টিতে বাঁধে চাপ তৈরি হয়ে আংশিক ধস নামে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ১২টির বেশি এক্সকাভেটর দিয়ে মেরামত কাজ চলছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও কৃষকদের সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে। বারবার বাঁধ ধস ও বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন আলেপ্পোর কৃষকরা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে খাদ্য উৎপাদনেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।